তাদের অনেক সমস্যা হচ্ছে, তারা উঠতে পারছে না, বসতে পারছে না। দ্যাট টাইম কি হচ্ছে, ডাক্তার ওষুধ দিল, ইনস্ট্যান্ট তাদের অনেক সমস্যা হচ্ছে, তারা উঠতে পারছে না, বসতে পারছে না। দ্যাট টাইম কি হচ্ছে, আমাদের পুরো স্পাইনটা হচ্ছে একটা এস শেপের। নিচে যে এসটা আছে, ডিউরিং প্রেগন্যান্সি আমার পশ্চারটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ফিজিওথেরাপি নিয়ে যেটা একটা মিথ আছে, আমরা অনেক সময় শুনে থাকি। এখন হচ্ছে এনি সার্জারি, এনি পোস্ট অফ কন্ডিশন, ফিজিওথেরাপি ইজ আ মাস্ট। ফিজিওথেরাপি ছাড়া কোনো রাস্তা নেই। নমস্কার বন্ধুরা, অন্যান্য দিনের মতো আমি আজকে আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা পর্ব নিয়ে বাংলা হেলথ উইথ আইকিউর পেজে। আমাদের সাথে আজকে আছেন সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডক্টর দেবব্রত রাউত। ওনার থেকে আজ আমরা শুনে নেব ফিজিওথেরাপি নিয়ে একাধিক বিষয়, যা আমরা সাধারণ মানুষ যারা আহ, তারা অনেকেই হয়তো জানি না বিস্তারিতভাবে। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্ব। অন্যান্য দিনের মতো আমরা চলে এসেছি আমাদের আরেক নতুন ডক্টরের সাথে, ডক্টর দেবব্রত রাউত। উনি একজন সিনিয়র ফিজিওথেরাপিস্ট এবং আরো বিস্তারিত জানতে ওনার সম্পর্কে ওনাকেই জিজ্ঞেস করে নেব। হ্যালো ডক্টর, গুড মর্নিং। যদি গুড আপনি মর্নিং। আমার দর্শকদের আপনার বিষয়ে বিস্তারিত বলেন। আমি ডক্টর দেবব্রত রাউত, পিটি। মানে আমি একজন ফিজিওথেরাপিস্ট বাই প্রফেশন। আমি বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটালে আছি। আমি আমার ব্যাচেলার শুরু করেছি 2002 এ, অ্যান্ড আফটার 4.5 years দেন আমি আমার কিছু জায়গায় চাকরি করি। ব্যাঙ্গালোরে আমি চাকরি করি, ব্যাঙ্গালোরে আমি পড়াশোনা করেছিলাম। দেন আমি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করি কলকাতা থেকে, কলকাতার এনআইউইচ থেকে। সেইখান থেকে কোর্স করার পরে আমি কলকাতার কিছু প্রাইভেট হসপিটালে কাজ করি। তারপরে আমি 2017-এ আমি হচ্ছে বিপিডি এমপিটি করতে যাই, এমপিটি ইন স্পোর্টস মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটি থেকে। এই আমার প্রোফাইল। অ্যান্ড 2019-এ আমি জব পেয়েছি গভর্নমেন্ট সেক্টরে। এইটুকুই আমার প্রোফাইল। ওকে, ওকে, ইটস বিং লং জার্নি। সো আমি যেটা জানতে চাইবো যে ফিজিওথেরাপির যেটুকুনি আমাদের নলেজ আছে, সাধারণ মানুষের কাছে যেটুকুনি নলেজ আছে, সেটার ডিফারেন্ট ডিফারেন্ট লাইক পার্ট হয়। সো স্পেশালি আপনার সেগমেন্ট কোনটা? আমার সেকেন্ড হচ্ছে, আমি পড়াশোনা করেছিলাম হচ্ছে, আমার স্পেশালাইজেশন হচ্ছে স্পোর্টস মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের উপরে। আমি স্পোর্টস ইনজুরির সঙ্গে মোর কানেক্টেড। যদিও আমি যেহেতু যেহেতু একটা গভর্নমেন্ট হসপিটালে কাজ করি, সেখানে আমাকে ভ্যারিড এরিয়া ধরে কাজ করতে হয়, বাট মাই স্পেশালাইজেশন ইজ মেনলি স্পোর্টস মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন। ওকে, তো আমরা প্রথমেই যেটা জানতে চাইবো, যেটা সবার প্রথমে মাথায় আসে, সেটা হলো আহ, আমাদের আজকের দিনে দাঁড়িয়ে ফিজিওথেরাপির গুরুত্ব কতটা? আজকে যেভাবে লাইফস্টাইল যেভাবে যাচ্ছে, তাতে ফিজিওথেরাপি একটা মেজর রোল প্লে করে। এখন আমরা মোর লাইক গ্যাজেট ফ্রেন্ডলি হয়ে যাচ্ছি, এতটাই আমরা গ্যাজেট ফ্রেন্ডলি হয়ে যাচ্ছি যে আমাদের পশ্চারের কথা আমরা ভুলে যাচ্ছি। আমরা দেখতে পাই যে ছোট ছোট গ্রামে দেখি যে মাঠের কোনায় হাঁটু মুড়ে ঘাট ঝুঁকে সব গেম খেলছে। কেউ হয়তো ল্যাপটপ বা মোবাইলে সারাক্ষণ কাজ করছে। আর আইটি প্রফেশনালসদের দেখি তারা একটা ব্যাড পশ্চারে বসে সবসময় কাজ করছে। তো সেইগুলোর কারণেই, যে ব্যাড পশ্চার, মেনলি ব্যাড পশ্চারের কারণে আমাদের হচ্ছে আমাদের ভেরিয়াস বোন অ্যালাইনমেন্ট গুলো চেঞ্জ হচ্ছে। তার কারণে কিন্তু তাদের ব্যথা অনেক বাড়ছে। সেইখানে ফিজিওথেরাপিস্ট, একজন ফিজিওথেরাপিস্টের মেজর রোল আছে টু মেক দেম আন্ডারস্ট্যান্ড কি নট অনলি পেইন রিলিফ। ফিজিওথেরাপিস্টরা কিন্তু মেনলি মুভমেন্ট সায়েন্টিস্ট। দে উইল কারেক্ট ইউর মুভমেন্ট। যে ভুলগুলো আছে, আমাদের যে পশ্চার চেঞ্জ আছে, সেই চেঞ্জ গুলোকে ভালো করে আনার জন্যই হচ্ছে একজন ফিজিওথেরাপিস্টের বড় রোল। ঠিক আছে। মোর অফ লাইক একটা লোককে একটা প্রপার লাইন দেখানো, একটা প্রপার রাস্তা দেখানো কি আপনি যেভাবে বসে আছেন এর জন্য কিন্তু আপনার এই এই সমস্যা হতে পারে।
আগে গিয়ে রাইট। আপনার এই সমস্যা হতে পারে। তো রাইট। সেইভাবে আমরা মানে এইটাই হচ্ছে মেন হচ্ছে আমরা মুভমেন্ট নিয়ে কাজ করি। যদি কারোর কোনো মুভমেন্ট বা পশ্চারে কোনো চেঞ্জেস থাকে, সেটা একজন ফিজিওথেরাপিস্ট ভালো করে কারেক্ট করতে পারে এবং বোঝাতে পারে উইথ আ প্রপার সায়েন্স। সো আমি যেটুকুনি আপনার বিষয় থেকে বুঝলাম, সেখানে আপনি যে শুধু ট্রিটমেন্ট দিচ্ছেন তা নয়, there is a lot of guidance like including the treatment, যে গাইডেন্স গুলো যেমন আমাদের বসা অ্যান্ড অল সেগুলো দিয়ে সাহায্য করে, যে এইভাবে বসলে এটাতে সাহায্য হতে পারে। ইট ইজ মোর হ্যাঁ, লাইক দ্যাট। একদম, একদম, তো একদম। এখানে আজকাল ফিজিওথেরাপির ডিমান্ড অনেক বেশি। সেখান থেকে আপনি কি বলবেন? মানে একটা ডক্টরের কাছে গেলে ফিজিওথেরাপিস্ট আজকাল খুবই রেগুলার একটা টপিক, বা যেটা সাজেস্ট করে থাকে, সেখানে একটা ওষুধ ওষুধ খেয়ে কিওর করা অ্যান্ড ফিজিওথেরাপি দ্বারা কিওর করা। হোয়াট ইউ উইল টেল অ্যাবাউট দিস? লোক প্রথম কথা হচ্ছে দুটো আলাদা সায়েন্স। হ্যাঁ, যদি আমরা বেসিকটা একই যাই, কিন্তু ডক্টরস আর দেয়ার উইথ মেডিসিনস, মানে কিছু কেমিক্যালস দে ইউজ পার্টিকুলার ড্রাগ বা সার্জারি ইউজ করে টু মডিফাই ইয়োর লাইক পেইনটা ইনস্ট্যান্ট রিলিফ করার জন্য। বাট মেডিসিন আপনাকে ইনস্ট্যান্ট রিলিফ দেবে, ঠিক আছে, কিন্তু সেই জিনিসটা ঘুরে আসতে পারে। ফিজিওথেরাপিস্ট উইথ এ ফিজিক্যাল মিনস, মানে ফিজিক্যাল মিনস এর মধ্যে আমরা কিন্তু ইলেকট্রিক্যাল মডালিটিস ইউজ করছি, আমরা ফিজিক্যাল থেরাপি ইউজ করছি, আমরা মেকানিক্যাল কিছু টেকনিক্স ইউজ করছি। এই তিনটি জিনিস মিলিয়ে লং টার্মে আপনাকে আপনার প্রবলেম থেকে সলভ করাচ্ছি। ধরে নিন একটা সিম্পল একটা কেস ধরছি, ধরুন যে কারোর হাঁটুর সমস্যা আছে, গ্রেড 1 গ্রেড 2 অস্টিও আর্থ্রাইটিস, হাঁটু ব্যথা নিয়ে তারা আসছে, তাদের অনেক সমস্যা হচ্ছে, তারা উঠতে পারছে না, বসতে পারছে না। দ্যাট টাইম কি হচ্ছে, ডাক্তার ওষুধ দিল ইনস্ট্যান্টলি অ্যাকিউট ফেজে, ব্যথা কমে গেছে, বাট তার একটা খচখচ ব্যথা আছে, তার কিন্তু হাঁটতে অসুবিধা হচ্ছে, তার পাটা দুর্বল লাগছে। দেয়ার ইজ আ প্লেস যেখানে ফিজিওথেরাপিস্ট মেল রোল করে। ঠিক আছে, আমার হাঁটুটা ক্ষয়ে গেছে, বাট সঙ্গে আমার মাসেলটাকে দুর্বল হয়ে গেছে, এবার আমি মাসেলটাকে স্ট্রেংথেন করবো, মাসেলটাকে ট্রেন করবো, যাতে যে হাঁটুর যে সমস্যাটা আছে সেই সমস্যাটা থেকে হচ্ছে আমাকে রিলিফ দেওয়ার, মানে মাসেল গুলোকে এতটাই স্ট্রং করবো যাতে তার হাঁটুর যে জোরটা, জয়েন্টের যে জোরটা না হচ্ছে, মাসেলটা সেইটা যেন টেক ওভার করে। অ্যাটলিস্ট 70 to 80% যদি ওটা টেক ওভার করে, তাহলে কিন্তু পেশেন্টের পেনটা অনেকটা রিলিফ হয়ে যাবে। ঠিক আছে, তো রাইট। এইটা হচ্ছে একটা ফিজিওথেরাপিস্টের একটা মেইন পার্ট। আর ডক্টরস, ইয়েস, অ্যাকিউট খুব বেশি ব্যথাতে রিলিফ দিচ্ছে উইথ মেডিসিন। লং টার্ম মেডিসিন নিলে কিন্তু সমস্যা, আনুষঙ্গিক সমস্যা অনেক বেশি, বাট ফিজিওথেরাপিতে কিন্তু সেটা নেই। সো ফিজিওথেরাপি নিয়ে যেটা একটা মিথ আছে, আমরা অনেক সময় শুনে থাকি যে ফিজিওথেরাপি শুধুই ব্যথা কমায়। ইজ ইট? এটা কি সত্যি? দেখুন, ফিজিওথেরাপিটা কিন্তু আগে ফিজিওথেরাপি বা ফিজিওথেরাপিস্ট বলতো যে শুধু ব্যথা কমায়, মেশিন দিয়ে ব্যথা কমায়, বাট ইটস আ ইভলভিং সায়েন্স। এখন ফিজিওথেরাপিটা এমন একটা জায়গায় গেছে, যেমন একটা এমডি, একজন এমবিবিএস পাস করার পরে তার কাছে অনেক কটা দরজা খুলে যাচ্ছে, যে নিউরোলজি, নিউরোসার্জারি, অমুক, রেডিওলজি, অ্যানাস্থেলজি, এরকম অনেক আছে, অর্থোপেডিক। সেম ওয়েতে আমাদেরও তাই হচ্ছে। উই হ্যাভ আ ভ্যারিড রেঞ্জ অফ কোর্সেস। মাস্টার্সে যেমন আমি করেছি স্পোর্টস মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, তাছাড়া আছে নিউরো ফিজিওথেরাপি আছে, হ্যাঁ, নিউরোলজি অ্যান্ড পিটি, নিউরোলজি অ্যান্ড নিউরোসার্জারি, পিটি ইন অর্থোপেডিক্স, পিটি, এগুলো হচ্ছে সব কোর্সেস। পিটি ইন উমেন হেলথ, উমেন হেলথে একটা মেজর রোল প্লে করছে। তাছাড়া আপনার হচ্ছে জেরিয়াট্রিক ফিজিওথেরাপি আছে, পেডিয়াট্রিক ফিজিওথেরাপি আছে। আমাদেরও ভ্যারিড ফিল্ড হচ্ছে। হ্যাঁ, আগে যেটা ভাবতো, ইয়েস, ডেফিনেটলি সেই সময় পেন রিলিফ এখনো সেটা আছে, বাট এখন হচ্ছে এনি সার্জারি, এনি পোস্ট অফ কন্ডিশন, physiotherapy is a must. Rehabilitation, muscle strengthening এ physiotherapy is must. Physiotherapy ছাড়া কোনো রাস্তা নেই। আপনার ধরুন একটা সিম্পল কেস ধরছি, একটা মা, তার প্রেগনেন্সিতে সে হচ্ছে ফার্স্ট ট্রাইসেমিস্টারে বসে আছে। দেখবেন যে ফার্স্ট ট্রাইসেমিস্টার আমরা একটু সাবধানে থাকি, লাস্ট ট্রাইসেমিস্টার, মাঝে কিন্তু বড় বড় জায়গায় ডক্টরসরা বলে দিচ্ছে যে ফর 3 to 6 মানে অলমোস্ট আফটার 3 months, ফ্রম 4 months to 9 months, আপনি যতটা পারবেন কাজের মধ্যে থাকবেন, বা ইউ গো ফর যোগা, or Yes. গো ফর আ প্রপার Yes.
Pilates or various exercises. বিকজ যখন একটা বাচ্চা পেটে আসে তখন আমাদের একটা মাসল আছে মাঝের পেটের মাঝখান দিয়ে, সেটাকে বলে রেকটাস অ্যাবডোমিনাস, সেটা অনেকটা বেশি স্ট্রেচড আউট হয়ে যায়। এবার সেটাতে ল্যাক্স হয়ে গেল, আমাদের ইলেকট্রিসিটি আছে, ইলেকট্রিসিটির বাইরে চলে গেছে, মানে ওটা ল্যাক্সড আউট হয়ে গেছে। এবার তার কারণে কি হচ্ছে, যখন মাদের বেবিটা যখন তাদের ডেলিভার্ড হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাদের কিন্তু একটা উইকনেস থেকে যাচ্ছে। বলছে আমার তলপেটটা ভারী, আমার কোমরটা ব্যথা। ইটস অল বিকজ অফ কোর মাসলটা যেটা আছে সেটা হচ্ছে আমার ডাউন হয়ে গেছে, বা সেটা আমার উইক হয়ে গেছে। সেইটার জন্য হুম, আমাকে শুরু থেকে যদি আমি স্ট্রেংথেন করতে পারি না, আফটার আফটার সার্জারি আবার সেই একইভাবে আমরা কিকেলস বা অন্যান্য এক্সারসাইজেস দিয়ে যদি স্ট্রেংথেন করতে পারি, মা কিন্তু আবার ব্যাক টু নর্মাল হয়ে যেতে পারে, তার কোমরে ওকে, ব্যথাটাও থাকবে না। তো এইটা একটা ওকে। ছোট্ট আপনাকে এক্সাম্পল দিলাম। তো না, রিহ্যাবে আমরা মেজর রোল প্লে করি। right. So, this is really a nice angle which you focused on. মানে এটা সত্যি আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে সি সেকশনে ট্রান্সফর্ম হচ্ছে পুরো আমাদের এই প্রেগন্যান্সি জার্নিটা, তো লাইক মোস্ট অফ দ্য কেসেস আর গোয়িং টু সি সেকশন অনলি। অ্যান্ড সি ইয়া, সেকশনের ক্ষেত্রে যেটা হচ্ছে, after like post delivery there is a pain which is like lifelong pain. Doctor also said once they pushing that injection, যখনই ওই ইনজেকশনটা দিচ্ছে বডিতে, অ্যান্ড তারা বলে দিচ্ছে যে এরপরে ব্যথাটা কিন্তু বাবা তোমার সারা জীবন থাকবে। সো এই ক্ষেত্রে এই ফিজিওথেরাপি কি সত্যিই হেল্প করছে? মানে ইয়েস যদি আমি ডেফিনেটলি। ধরে থাকি, ধরুন যে মা আজ এক্সপেক্ট করছে এবং তার কিছুদিন পরে ডেলিভারির পর সি সেকশনে লাইক আফটার 1 মান্থ অর 2 মান্থ সে কিন্তু ওই ব্যথাটা নিয়েই তার ফুল লাইফটা সার্ভাইভ করছে। আমার বহু বহু দেখা কি তারা সি সেকশন হয়েছে এবং তারা এটাই বলে যে সি সেকশন হয়েছে যেহেতু এবার আমার এটা লাইফ টাইম পেন। তো এটার জন্য ফিজিওথেরাপি কি উপায়? ইয়েস ডেফিনেটলি। এর জন্য উপায় আমি একটা জিনিস বলি আপনাকে, আগেও আমি বললাম যে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে যখন বেবি আসে, আমার যে লাম্বার কার্ভেচারটা আছে সেই, সরি এই মুহূর্তে আমার কাছে মডেলটা নেই, মডেলটা আমি নিয়ে আসতে পারিনি। আপনাকে আমি দ্যাটস দেখাতে ফাইন। পারতাম যে আমাদের যে নর্মাল যে কার্ভেচারটা আছে, ধরে নিন আমরা হচ্ছে আমাদের পুরো স্পাইনটা হচ্ছে একটা এস শেপের। নিচে যে এজটা আছে ডিউরিং প্রেগনেন্সি আমার পশ্চারটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই এজটার কার্ভেচারটা লর্ডোটিক কার্ভটা অনেকটা বেড়ে যাচ্ছে। তো জিনিসটা যখন রাইট। এই হচ্ছে, যেহেতু আমার সামনে একটা বাল্জ আছে বা সামনে একটা হুম, বেবি আছে তার জন্য, তো হুম, এতে আমার হচ্ছে কোমরের উপরে একটা ব্যথা থেকে যাচ্ছে। হুম, সি সেকশন যখন হচ্ছে তখন আরেকটা পেন থাকছে। মায়েরা ভয়ে তারপরে হচ্ছে নিজের যে ওয়ার্ক লোডটা আছে সেটা ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। তো রাইট, সেই কারণে কি হচ্ছে, আমার কোর মাসেল যেটা আমার বডিটাকে অ্যালাইন রাখবে, আমার ব্যাক মাসেল এবং অ্যাবডোমিনাল মাসেল, সেই মাসেল গুলো দুর্বল হয়ে যাচ্ছে। সেই মাসেল গুলো রাইট। যতক্ষণ আমি ট্রেন না করব, ঠিক আছে, ততক্ষণ কিন্তু আমার কোমরে ব্যথা কোনোভাবেই যাবে না। তো আমাকে মাসেল ট্রেন করতে হবে, তার জন্য একটা প্রপার একজন প্রপার ফিজিওথেরাপিস্ট যিনি এই জিনিস নিয়ে পড়াশোনা করেছে, সেই ফিজিওলজি সেই ফিজিওথেরাপিস্টের কাছে আপনাকে যেতে হবে। আপনাকে এক্সারসাইজ গুলো শিখতে হবে। ভেরিয়াস এক্সারসাইজ আছে, যেমন মেকেনসিস টেকনিক আছে, যেমন আমাদের হচ্ছে কোর স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, আমাদের কিগেলস এক্সারসাইজ আছে। এই এক্সারসাইজ গুলো প্রপারলি শিখতে হবে, শিখে আপনাকে প্র্যাকটিস করতে হবে। দেন দেখবেন যে আম, আমি নিজে চোখে দেখা, আমি এই মুহূর্তে আপনাকে মানে সেই ডেটা গুলো দিতে পারবো না, বা সেই পেশেন্ট গুলোকে আমি দেখাতে পারবো না যারা রিলিফ পেয়েছে উইথ এক্সারসাইজ, অনলি এক্সারসাইজ। সো আমি এবার জানতে চাইবো যেটা আপনি স্পেশালিস্ট সেটা নিয়ে আপনি যদি একটু ডিটেলসে বলেন। আজকালকার বাচ্চাদের যা লাইফস্টাইল, তারা তো আর লাইক আগেকার মতো স্কুল থেকে এসে দৌড়ে মাঠে গিয়ে খেলা করে না। তাদের স্পেসিফিক আছে, বা তারা ক্রিকেট কোচিং সেন্টারে ভর্তি হয়ে যায় বা ফুটবল সেন্টারে ভর্তি হয়ে যায়। সো ইটস পিওরলি সেন্টার স্পেসিফিক। তো সেখান থেকে অনেক সময় অনেক বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা হয়। এখান থেকে যদি আপনি কিছু সাজেশনস প্রোভাইড করেন, বা কোনো কেস যদি আপনি দেখে থাকেন এতদিনের ক্যারিয়ারে। এখনকার দিনে যেটা যেটা মেইন যেটা সমস্যা হচ্ছে,
আমি একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্ট। তো আমার যেটা মেইনলি আমি ডিল করি সেটা হচ্ছে ACL টাই বেশি বেশি ডিল করি। ঠিক আছে? মোস্ট অফ দ্য পেশেন্ট যারা আমার কাছে আসে হয় ব্যাডমিন্টন প্লেয়ার, না হলে আপনার ক্রিকেট প্লেয়ার, নাহলে ফুটবল প্লেয়ার। অ্যান্ড দে আর অল প্রফেশনালস, হ্যাঁ? তারা আর অ্যামেচারিস্ট কিছু নেই। যেটা আপনি বললেন যে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি পাড়ার গলি ক্রিকেট খেলে। খুব পরিষ্কার। একটা রাইট, ছোট্ট মাঠ রাইট, যেখানে আমরা ফুটবল খেলেছি বা রাস্তার মধ্যে ক্রিকেট খেলেছি। আমরা এভাবে বড় হয়েছি। বাট এখনকার বাচ্চারা দে আর সো ফোকাসড, সো এনার্জেটিক। ইয়েস, মানে তাদের তাদের ব্যাপারটা হচ্ছে সবকিছুই একটা এখানে আমাকে জিততে হবে, এখানে আমাকে করতে হবে, এখানে রাইট, আমাকে যেতে হবে, রাইট, এটা করতে হবে। তো এই চক্করে কি হচ্ছে, যেটা সমস্যা আমরা মেইনলি দেখতে পাচ্ছি, ইনজুরিটা অনেক বেশি হয়ে যাচ্ছে। হুম, ঠিক আছে? আগেও ইনজুরি ছিল। বলবো না যে ইনজুরিটা ছিল না। যেমন আমার কাছে সবথেকে বেশি আছে হচ্ছে ACL টিয়ার এর কেসেস। ঠিক আছে? সেটা পার্সিয়াল টিয়ার হতে পারে। ACL টিয়ার অ্যান্ড মেনিসকাস ইনজুরি। সেটা পার্সিয়াল টিয়ার হতে পারে, কমপ্লিট টিয়ার হতে পারে। যদি কমপ্লিট টিয়ার হয় তারা হয়তো ওটি করে আসছে, যদি পার্সিয়াল হয় তারা একটা হোপে আসছে যে আমাদের কাছে ট্রিটমেন্ট করার জন্য। তো সেইখানে আমরা আমাদের যেটা রোল সেটা হচ্ছে আমরা তাকে স্ট্রেনথেন করে দিলাম। একটা পার্টিকুলার টাইম পিরিয়ড থাকে, ধরে নিন 1.5 মাস বা এরকম 1 মাস বা 1.5 মাস থাকে। তাদের স্ট্রেনথেন করলাম, তাদের তৈরি করলাম, করে নিয়ে তাদেরকে আবার ব্যাক টু নর্মাল করলাম। কিন্তু যদি কেউ স্পোর্টস এ ফিরতে চায় তাদের কিন্তু রিহ্যাব টাইমটা অনেকটা বেড়ে যায়। ইট ক্যান গো ফ্রম 6 মান্থ টু আ ইয়ার। ঠিক আছে? এই টাইমটা কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হয়। ঠিক আছে? উম আমার আমার কিছু কেসেস আছে যারা হচ্ছে খেলতো, তারপরে ইনজুরি হওয়ার কারণে তারা বন্ধ করে দিয়েছে। তো আমি উম, তাদের অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ, কিছু আছে যারা খেলতে চায়, তারা এখনো অব্দি আমার কাছে আসছে, তারা এখনো অব্দি রিহ্যাব চলছে। তাদের কিছু জনের অপারেশন হয়েছে, কিছু জনের অপারেশন হয়নি, কিন্তু তারা ব্যাক টু ফিল্ড হচ্ছে নরমাল লাইফ, নর্মাল লাইফে। রাইট। এই ফিজিওথেরাপি যে প্রসেসটা সাধারণ মানুষের জন্য এটা কতটা লাইক পকেট ফ্রেন্ডলি? এটা খুব কি এক্সপেন্সিভ একটা বিষয়? কেউ চাইলে যে হয়তো মধ্যবিত্ত, যে হয়তো একটু আহ, চায়, তার হয়তো সমস্যা, সে এবল করতে চায় ফর দেম। এটা একটা হাই, যে ফিজিওথেরাপিটা হচ্ছে আউট অফ রিচ, গরিব লোকের জন্য না। সবাই এটা অ্যাভেল করতে পারে না, এটা শুধু বড় লোকের জন্য না। ঠিক আছে? আপনি আহ, আপনার বেসিক জিনিসগুলো সেম, আপনাকে বুঝতে হবে। দেখুন, আমাদের ফিজিওথেরাপিটা একটা প্রপার সেশন আছে, হ্যাঁ? সেই সেশনের মধ্যে যতটা ইমপ্রুভমেন্ট হবে তারপরে কিন্তু তাকে বাড়িতে কন্টিনিউ করতে হবে। ঠিক আছে? ফিজিওথেরাপিটা এতটাও উম, এতটাও কস্টলি না। ঠিক আছে? যতটা মনে হয়। ইয়েস, ডেফিনেটলি দেয়ার আর ফিউ টেকনিক্স যেগুলোর জন্য আপনাকে স্পেন্ড করতে হবে। হ্যাঁ, একটা জিনিস খুব পরিষ্কার কথা বলি, দের ইজ নাথিং কল ইজি ফিক্স। আপনি রাইট, যদি যদি আপনি ঠিক হতে চান তাহলে কিন্তু আপনাকে সময় দিতে হবে। আপনাকে রাইট, কিন্তু আহ, আপনার ইয়েস হতে পারে যে, দেখুন, আপনি তো ওষুধের পেছনে 3,000 টাকা খরচা করছেন, একটা হিসেব ধরছি, হ্যাঁ? আপনি একটু ওষুধ খাচ্ছেন, সেই ওষুধের পেছনে আপনি 3,000 টাকা খরচা করছেন। মাসে যদি হিসাব করেন যে আপনি সবকিছু মিলিয়ে একটা মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 2 মাসে 3 মাসে আপনি হচ্ছে ওই এক ইকুয়াল অ্যামাউন্ট খরচা করছেন। ফিজিওথেরাপির ক্ষেত্রেও আপনাকে অতটাই খরচা লাগে। রাইট, আহ, যেহেতু আমাদের অনেকটা দিন কন্টিনিউ হয়, তার জন্য লোকের মনে হয় এটা খুব কস্টলি। ঠিক আছে? রাইট, আর একটা ডেইলি সেশন দিতে হয়, তার জন্য মনে হয় কস্টলি। কিন্তু আপনি যদি দেখেন, আপনি একজন একজন অ্যালোপ্যাথ ডক্টরের কাছে যাচ্ছেন বা হোমিওপ্যাথ ডক্টরের কাছে যাচ্ছেন, সে একটা একটা অ্যামাউন্ট ভিজিট নিচ্ছে, আপনার অ্যাসেসমেন্ট কতটা হচ্ছে হচ্ছে, সে একটা একটা অ্যাসেসমেন্ট করছে, তার জন্য সে একটা নিচ্ছে, সেই ওষুধ দিয়েছে, বাইরে এসে ওষুধটা খেলেন। আপনার কিন্তু একটা ফিজিওথেরাপিস্টের কাছে যে সেই ট্রিটমেন্টটা করাতে গেলে দেখবেন যে আপনার কিন্তু অতটা খরচা হচ্ছে না, কারণ আপনার ডাক্তারের খরচাটা ওই একই জিনিসের মধ্যে ইনক্লুড থেকে যাচ্ছে। খুব রাইট, কমই আপনার রাইট, হচ্ছে কনসালটেশন যেটা আছে সেটা কিন্তু খুব মিনিমাম। ঠিক আছে? রাইট, তো ওইভাবে চিন্তা করলে হবে না, কিন্তু আহ এইটা যদি কেউ চিন্তা করে যে এটা টু কস্টলি, না, এটা টু কস্টলিও না। ঠিক আছে? আপনি যদি লং টার্ম চিন্তা করেন, আপনার লং টার্ম বেনিফিট চিন্তা করেন, তাহলে ডেফিনেটলি ফিজিওথেরাপিটা এমন কিছু কস্টলি না। ভেরি ভেরি ট্রু।
থ্যাংক ইউ সো মাচ। আই এম ভেরি হ্যাপি অ্যান্ড আমি আশা করছি আপনার সাথে আমরা আবার একটা পর্ব করতে পারবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ইয়েস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইটস মাই প্লেজার। আজ এখানেই আমাদের পর্ব শেষ করছি। আশা করি আপনাদের সবার খুব খুব ভালো লেগেছে। আপনারা ডেফিনেটলি পর্বটি দেখবেন এবং যদি কিছু আপনাদের জানার থাকে এই পর্ব থেকে, প্লিজ কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। আমরা চেষ্টা করব সঙ্গে সঙ্গে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার, এবং প্লিজ জানাতে ভুলবেন না যে আপনারা এ বিষয়ে আরও একটা পর্ব দেখতে চান। আমি সবসময় বলি, প্লিজ ফলো, লাইক, শেয়ার বাংলা হেলথ উইথ আইকিউর পেজ। থ্যাংক ইউ।